ওকে, এখন থেকে আমাদের ক্লাস রেকর্ড হবে। আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত ক্লাস রিলেটেড কথাবার্তা সেগুলো বলতে চাইলে রাইজ হ্যান্ড অপশনে গিয়ে আপনারা সেখান থেকে বলতে পারেন, আদারওয়াইজ ডিরেক্টও বলতে পারেন। আমার স্টুডেন্ট যদি আপনারা কম 14 জন বা 15 জন, সো ডিরেক্টলি আমাকে বলতে পারেন, অথবা রাইজ হ্যান্ড অপশনে ক্লিক করলে আমি দেখতে পাবো, আমি আপনাকে কথা বলার জন্য। আর মাইক্রোফোন যাদের, এটা যারা কথা বলবেন না আমি বাদে বাকিদের মাইক্রোফোন গুলা অফ করে রাখবেন। যেমন তাওসিফ, আপনার মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোন অফ করে রাখেন। কারণ মাইক্রোফোন অন রাখলে আপনাদের সাইড নয়েজ গুলা চলে আসবে ক্লাসে, তখন আপনাদের এই রেকর্ডিংসটা শুনতে ভালো লাগবে না, খারাপ শোনা যাবে। তাহলে ইউনিট ওয়েট জিনিসটা হচ্ছে, আমরা এটা দিয়ে এর কনক্রিটের কয়টা টাইপ আছে, যেমন নরমাল ওয়েট কনক্রিট, লাইট ওয়েট কনক্রিট, হেভি ওয়েট কনক্রিট। কনক্রিটের ওখানে মেইনলি থাকে কি জিনিস থাকে কনক্রিটে? কনক্রিটে আমাদের ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট থাকে, প্লাস ফাইন এগ্রিগেট থাকে, তার সাথে ওয়াটার থাকে। এই হচ্ছে কনক্রিট। কনক্রিটে কোর্স এগ্রিগেটের অ্যামাউন্টটাই বেশি থাকে, অর্থাৎ যেটাকে আমরা খোয়া বলে অভ্যস্ত, ওটা হচ্ছে কোর্স এগ্রিগেট। আজকের পর থেকে আমরা খোয়া বলবো না, আমরা হচ্ছে সেটাকে অ্যাগ্রিগেট বলবো, কোর্স অ্যাগ্রিগেট। ফাইন অ্যাগ্রিগেটের ভিতরে সিমেন্ট থাকে এবং স্যান্ড থাকে, সিমেন্ট প্লাস স্যান্ড। আর যদি কিছু অ্যাডমিক্সচার মিক্স করি, সেই অ্যাডমিক্সচারটা থাকে, সাথে ওয়াটার থাকে। আর কোর্স অ্যাগ্রিগেটের দুই ধরনের হয়ে থাকে নরমালি আমরা ইউজ করি, একটা স্টোন চিপস আর একটা হচ্ছে ব্রিক খোয়া বা ব্রিক অ্যাগ্রিগেট। এটাকে ব্রিক খোয়াই বলে, স্টোন চিপস অথবা ব্রিক খোয়া। তার ভিতরে এখন নরমালি ব্রিক খোয়া ইউজ হয় না, এটা শুধু ম্যাকাডাম করার সময় ওখানে বেস ম্যাটেরিয়ালস হিসেবে কিছু দেওয়া হয়, বেস টাইপ 1, বেস টাইপ 2। যে বেস টাইপ 2 তে ব্রিক খোয়া দেওয়া হয়। আর নরমালি আমরা যে ফ্রেম স্ট্রাকচার, বিম কলাম স্ট্রাকচার যেগুলো করা হয়, সেখানে সব জায়গায় স্টোন চিপসটা ব্যবহার করা হয়, কারণ এর স্ট্রেংথ ভালো। তো ইউনিট ওয়েটটা ওই কাজে নরমালি মেইনলি ব্যবহার করা হয়। আমার এগ্রিগেটটা কোন টাইপের, এবং ভয়েড হচ্ছে, আমার ভয়েড নাম শুনে বুঝতে পারছি এর ভিতরে যদি কোনো কোর স্পেস বা ফাঁকা স্পেস থাকে কনক্রিটের মাঝে, সেটা আমরা ভয়েড বলবো। আর মশার কন্টেন্ট হচ্ছে কি পরিমাণ ওয়াটার এর মাঝে আগে থেকেই আছে, অথবা কি পরিমাণ ওয়াটার একে মিক্স করতে হবে, সেটার পরিমাণ বের করার জন্য আমাকে এক্সিস্টিং মশার কন্টেন্ট বের করতে হয়। তাহলে আমরা 2 নাম্বার ল্যাবটা একটু দেখি। এই ম্যানুয়ালটা আমি দিয়ে দিব আমাদের গুগল ক্লাসরুমে, সেখানে আপনারা ম্যানুয়ালটা পাবেন এবং পাশাপাশি আমার গুগল ক্লাসের রেকর্ডিংসটাও পেয়ে যাবেন। এই হচ্ছে এটার ম্যাটেরিয়ালস। যেখানে এটা টেস্ট মেথড হচ্ছে, আমরা যে মেথডগুলো ফলো করব এগুলো ASTM স্ট্যান্ডার্ড। ASTM, আপনারা কি ASTM এর ফুল মিনিং জানেন? আমেরিকান সোসাইটি ফর টেস্টিং হ্যাঁ, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে ওরা বিভিন্ন টেস্টে অ্যাগ্রিগেটেড, অর্থাৎ যেগুলো ম্যাটেরিয়ালস আমাদের স্ট্রাকচার ইউজ হয়, ওর বিভিন্ন টেস্ট প্রসিডিউর তারা দিয়ে থাকে। আমরা এখানে অনেকগুলো টেস্ট রেফারেন্স দেখতেছি, STM C29, C127, আমরা ইউজ করব C29। এইগুলো অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গায় ভাইবাতে জিজ্ঞেস করে যে আপনি যে টেস্টটা করেছেন কোন স্ট্যান্ডার্ডে করেছেন, ASTM এ না হচ্ছে BS স্ট্যান্ডার্ড, মানে ব্রিটিশ স্ট্যান্ডার্ড BS। IS আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এটা আমরা ফলো করি না, আমরা BS অথবা ASTM অথবা ACI ও আছে, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, ACI, এটা ফলো করা হয়। আর আরেকটা ফলো করা হয় অ্যাস্টো, AASHTO। অ্যাস্ট্রো মিনিং জানেন? এগুলো মিনিং গুলো মনে রাখবেন। এগুলো আমরা যে কুইজ নিব, এটা তো ল্যাব কোর্স আপনারা জানেন, এখানে ল্যাব করার পাশাপাশি আপনাদের যখন কুইজ দেওয়া হবে ক্লাস টেস্টের মতো করে, সেখানে এগুলো আসতে পারে।
তাহলে আমরা এই এসটিএম C29 এটাকে ফলো করব। টার্মিনোলজি কি আছে? মাস, মাস মানে হচ্ছে টোটাল যে বডি সেটা, ওয়েট হচ্ছে তার সাথে গ্র্যাভিটি অ্যাড হয়। অর্থাৎ মাস আর ওয়েটের সাথে কিন্তু পার্থক্য আছে। মাসটা হচ্ছে ইন্টারনালি না, ওর ম্যাটেরিয়ালস যে কোয়ান্টিটি অফ দ্যাট স্পেসিফিক বডি, ওটাকে মাস বলে। সেটা যখন জি মাল্টিপ্লাই হয়, গ্র্যাভিটি আসে, তখন সেটা ওয়েট হয়ে যায়। এগুলো আমরা জানি। ইউনিট ওয়েট হচ্ছে পার ভলিউমে কি পরিমাণে ওয়েট আছে সেটাকে আমরা ইউনিট ওয়েট বলি। যাই হোক, আমাদের অ্যাপারেটাস লাগবে কি কি? অ্যাপারেটাস একটা ব্যালেন্স, টেম্পিং রড। এটা একটা যে কোনো রড হলে হবে না, টেম্পিং রডের একটা স্পেসিফিকেশন আছে। রাউন্ড হবে, সার্কুলার, এবং এর ডায়া হবে 5/8 অর্থাৎ 15.6 মিলিমিটার। আর এখানে আমাদের কিছু মেজারিং সিলিন্ডার লাগবে এবং কিছু স্কেল লাগবে, মানে স্টেট এইডস স্কেল লাগবে, যেটা দিয়ে আমরা লেবেল করব। প্রসিডিউরটা দেখি কিভাবে আমরা কাজ শুরু করব। আমরা যদি ইউনিট ওয়েট মেজার করি এবং ভয়েড টিস্যু মেজার করতে যাই, ইউনিট ওয়েট জিনিসটা মেজারমেন্ট করার ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে লুজ কন্ডিশন আর হচ্ছে কম্প্যাক্ট কন্ডিশন। আপনারা জানেন যে ইউনিট ওয়েট মানে ইউনিট ওয়েট গামা ইজ ইকুয়াল টু ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম আমাদের এখানে একটা সিলিন্ডার থাকবে, ওই সিলিন্ডারের ভলিউমটা, ওই সিলিন্ডারের মাঝে আমরা নির্দিষ্ট পরিমাণে অ্যাগ্রিগেট ইনসার্ট করব। মনে করি এটা আমাদের সিলিন্ডার, এর মাঝে অ্যাগ্রিগেটটা আমরা দিয়ে দিব। তাহলে এর ভলিউমটা আমাদের জানতে হবে, কি পরিমাণ ভলিউম হবে, সেটাকে আমরা ক্যালিব্রেশন করে নিতে পারি ওয়াটার দিয়ে। অর্থাৎ প্রথমে আমি এটার ওজন মাপবো সিলিন্ডারের ব্ল্যাঙ্ক অবস্থায়, দেন এর মাঝে ওয়াটার দ্বারা ফিল করব, তারপরে ওয়াটার সহ তার ওজন মাপবো, সরি ওয়েট নেব, ওয়াটারের ওয়েট জানি, আর ওয়াটারের ইউনিট ওয়েট আমাদের জানা 1000 কেজি পার মিটার কিউব অথবা 62.4 পাউন্ড পার ফিট কিউব অথবা 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে। এই টেস্ট করার সময় আমাদের যে ল্যাবরেটরিতে তার যেই কক্ষ তাপমাত্রা রুম টেম্পারেচার এটা আমরা মেজারমেন্ট করে নিয়ে তারপর লিস্ট আছে, ওই লিস্ট থেকে দেখে নিব যে এই টেম্পারেচার পানির ইউনিট কত। কারণ আপনারা জানেন পানি ইউনিট টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়। সর্বোচ্চ পাওয়া যায় কয় ডিগ্রিতে? পানির সর্বোচ্চ ইউনিট কয় ডিগ্রিতে পাওয়া যায় জানেন কেউ? পানির প্রয়োজন আছে 4 ডিগ্রিতে বেবি। তাহলে আমরা পানির ইউনিট যদি জেনে যাই, গামা ভ্যালু আমাদের জানা, ওয়েট জানি, এখান থেকে ভিটা আমরা ভলিউমটা বের করে ফেলতে পারবো। এরপর আমি যখন ওটার ভিতরে অ্যাগ্রিগেট দিব লুজ কন্ডিশনে, তাহলে লুজ কন্ডিশনে একটা ইউনিট ওয়েট বের হবে, তার ওয়েট নিব এবং ভলিউমটা আমি আগে থেকে জেনে গেলাম। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাব লুজ কন্ডিশন আর কম্প্যাক্ট কন্ডিশনে পেয়ে যাব। এখন আমাকে বলেন দেখি ইউনিট ওয়েট কি লুজ কন্ডিশনে বেশি হবে না কম্প্যাক্ট কন্ডিশনে? স্যার কম্প্যাক্ট কন্ডিশনে। এক্স্যাক্টলি কম্প্যাক্ট কন্ডিশনে বেশি হবে, কারণ সূত্র দেখে আমরা বুঝতেছি গামা ইজ ইকুয়াল টু হবে ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম যদি সেম লুজে হোক আর কম্প্যাক্টে হোক, কিন্তু লুজ কন্ডিশনে ওয়েট কম থাকবে, ভলিউমে ওয়েট বেশি থাকবে। কারণ সরি, কম্প্যাক্টে ওয়েট বেশি থাকবে না। আমি সেখানে কম্প্যাকশন দিব 25টা করে, তিনটা করে লেয়ার করব। প্রথম 3 ভাগের 1 ভাগ ফিল করে 25টা কম্প্যাকশন দিব, ব্লো দিব। দেন আমি আবার সেকেন্ড লেয়ারকে ফিল করব, আবার সেখানে 25টা ব্লো দিব, টেম্পিং দিব, ফ্রি। অর্থাৎ আমি কিছু দূর উঁচু করে ছেড়ে দিব, এভাবে 25টা করে স্ট্রোক দিব। এভাবে 3টা লেয়ারে করে তখন আমি ওয়েট নিয়ে মেজারমেন্ট করে নিজেরটা বের করে ফেলতে পারবো। এই প্রসিডিউরে এই কাজগুলাই এখানে বলে দেওয়া আছে, কতটুকু নেব আমরা, কিভাবে কি করব সেটা। ক্যালকুলেশনটা কি? প্রথমে যে ওয়াটার এটা ক্যালিব্রেশন করে নিতে হবে। ক্যালিব্রেশন বলতে ভলিউমটা বের করে নিতে হবে, দেন আমি সেখান থেকে বাল্ক ডেনসিটিটা বের করে ফেলতে পারবো। জি মাইনাস টি দেখে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, এইটাই টোটালি হচ্ছে ডাব্লিউ। জি মানে জি হচ্ছে দেখেন মাস অফ অ্যাগ্রিগেট প্লাস মেজার, মেজার মানে সিলিন্ডার, যেটা আমরা
যেটাতে আমরা অ্যাগ্রিগেটটা নিব, ওইটা টি হচ্ছে মাস অফ মেজার। তাহলে অ্যাগ্রিগেট প্লাস কন্টেইনার, দুইটা ওয়েট থেকে কন্টেইনার ওয়েটটা বাদ দিতে হবে, তাহলে অ্যাগ্রিগেটের ওয়েট পাবো, সেটা এখানে বলছে জি মাইনাস টি, এটা ইজিক্যাল টু ডাব্লিউ। আর ভয়েড রেশিওর জন্য আলাদা একটা সূত্র আছে এখানে। আমি যখন গামা বের করব, গামা এটাকে আমরা গামা বাল্ব বলি, নরমাল ইউনিট ওয়েট যেটা সেটাকে আমরা গামা বাল্ব বলি, বাল্ব ইউনিট ওয়েট। আরেকটা আছে আমাদের ড্রাই ইউনিট ওয়েট। তো ড্রাইটা আমরা পরে দেখবো, যেখানে কোনো মশলা থাকবে না তখন সেটাকে আমরা ড্রাই ইউনিট ওয়েট বলবো। আর বাল্ব হচ্ছে সেখানে নরমাল কন্ডিশন, এর যেই এক্সিস্টিং যে মশলার কন্টেন্ট যা আছে তার ভিতরে যেটা সেটা। আর ইউনিট ওয়েট অফ ওয়াটার, এর সূত্র হচ্ছে জিএস গামা ডাব্লিউ মাইনাস গামা বাল্ব ডিভাইডেড বাই জিএস গামা ডাব্লিউ ইনটু 100। এই ইকুয়েশনে জিএস এর মান কত হবে এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। আমাদের আরেকটা ল্যাব থাকবে যেখানে আমরা জিএস এর মান বের করব, সেই ল্যাব থেকেও আমরা এখানে ইনপুট দিতে পারি, অথবা কনক্রিটের নরমালি 2.65 বা 2.75 এই রেঞ্জের ভিতর হয় স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা আপনারা এটা ইউজ করতে পারেন। অথবা 2 নাম্বার বা 3 নাম্বার ল্যাবে আমাদের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বের করার একটা এক্সপেরিমেন্ট, সেইটা আগে করবেন, দেন এইটা করবেন, ভয়েড রেশিওটা বের করবেন। এরপরে কাজ কি ময়েশ্চার কন্টেন্ট, এটা খুব ইজি। এটার জন্য আমাদের ওভেন দরকার হবে। আমরা 1 কেজি বা 1.5 কেজি 2 কেজি যে যতটুকু নেন, অথবা 500 গ্রাম এরকম পরিমাণে আমরা একটা অ্যাগ্রিগেট স্যাম্পল নিব। 500 গ্রাম নরমালি আমরা কোর্স অ্যাগ্রিগেটে নেই না, ফাইন অ্যাগ্রিগেট, এটা সিমেন্ট বা স্যান্ডের ক্ষেত্রে 500 গ্রাম নেই। আর হচ্ছে কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে এখানে আমরা 1 কেজি 1.5 কেজি 2 কেজি এইভাবে নিতে পারি। তাহলে এখানে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি 1 কেজি নিতে বলছে। 1 কেজি নেওয়ার পরে আপনি ওয়েট নিলেন, নিয়ে সেটাকে ওভেনে রাখতে হবে 24 আওয়ার্স। কত ডিগ্রি সেলসিয়াসে? 110 প্লাস মাইনাস 5 ডিগ্রি সেলসিয়াস। তো 110 এ রাখবো, এর থেকে 5 বেশি হতে পারে, কম হতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। আমরা ওইটা ওভেনে দিয়ে, যখন ওভেনে দেওয়ার পরে যখন 110 ডিগ্রি টেম্পারেচার এই টেম্পারেচারে পৌঁছাবে আমাদের ম্যাটেরিয়ালস, দেন আমি এটাকে ফিক্স করে দিব টেম্পারেচারটা, মানে আর সেটা আর বাড়বে না। ওখানে এসে আমি এটাকে গ্রেডেশন ফিক্স করে দিলে সে 24 আওয়ার্স টাইমার সেট করে দেওয়া যায়। অথবা যেগুলো টাইমার নাই সেগুলো তাতে ম্যানুয়ালি টাইমটা লিখে রাখবেন যে কয়টা বাজে দিলেন, 24 ঘন্টা পরে গিয়ে সেটাকে ওখান থেকে তুলে আনবেন। আনার পরে যখন সেটা নর্মাল টেম্পারেচারে আসবে আবার একটা ওয়েট নেবেন। তাহলে দুই ওয়েটের পার্থক্যই তো ছিল তার ভিতরে ময়েশ্চার। ওই ময়েশ্চারকে ভাগ ভাগ দিবেন হচ্ছে তার ওয়েট দিয়ে। কোন ওয়েট দিয়ে? ড্রাই ওয়েট দিয়ে। তার ড্রাই ওয়েট, তার W1 যদি ইনিশিয়ালি হয় এবং W2 যদি ফাইনালি হয়, তাহলে W1 মাইনাস W2 হলে অ্যামাউন্ট অফ ময়েশ্চার ডিভাইডেড বাই W2। এটা করলে আমরা এটা পার্সেন্টেজে আসবে, ময়েশ্চার কন্টেন্ট আমরা পেয়ে যাব। এই পর্যন্ত কারো কি কোথাও কোনো কোশ্চেন আছে? কোথাও বুঝতে পারেননি বা বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। এটা হচ্ছে সেই চার্ট, যে চার্ট থেকে আপনারা দেখে নেবেন রুম টেম্পারেচার কত ডিগ্রি আছে, তার রেসপেক্টে ওয়াটারের ডেনসিটি কত। যখন আমি বলছিলাম 1000 কেজি পার মিটার কিউব, এটা আসলে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সর্বোচ্চ যেটা। নরমালি আমরা এটাই ধরি, রুম টেম্পারেচার যদি 25 হয় বা 26 হয় তাহলে একটু কমবে, এটা 4 ডিগ্রিতে ম্যাক্সিমাম। আর 62.4 সেটা ওই ওই কন্ডিশন 4 ডিগ্রির জন্য। এর আর যদি কম বেশি থাকে তাহলে সেটা আপনি এখান থেকে দেখে যেই মানটা হবে সেই মানটা বসাবেন। তাহলে এই ল্যাব রিপোর্টটা আপনারা লিখবেন কিভাবে? আপনাদের এই কোর্সে কাজ হবে যে যেই ল্যাবগুলো করাবো সেগুলো যে আমি পিডিএফটা দিয়ে দিব, পিডিএফ এ যেইভাবে আছে সেইভাবে আপনারা ল্যাব রিপোর্টটা লিখে ফেলবেন। লিখে আমার কাছে জমা দেবেন। আর ডাটা শীট যেটা, এখানে কোনো ডাটা নাই, আমরা তো এখন
ইউনিভার্সিটি গিয়ে কাজ করতেছি না, ডাটা শিটটা ফাঁকা রাখবেন। আমরা ওখানে গিয়ে যখন যদি এগুলোতে কাজ করি, তো সেই ডাটা আপনারা ইউজ করবেন। আদারওয়াইজ আমার কাছে ডাটা আছে, ডাটাগুলো দিব, সেখান থেকে আপনারা ক্যালকুলেশন করে আমাকে, ম্যাডাম হেড স্যার তাই বললেন যে কিছু ডাটা স্যার আপনি যদি এ নিয়ে করানো পসিবল হয় তাহলে করলো, আপনার ডাটাগুলো ভিডিও ওরা ক্যালকুলেশন করে আপনাকে জমা দিবেন। 2 নাম্বারটা হচ্ছে আমাদের সেই স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা কথা আমি বলতেছিলাম যে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা বের করব। স্পেসিফিক গ্র্যাভিটি আবার তিনটা ধরন আছে, একটা আছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, আরেকটা আছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি আন্ডার এসএসডি কন্ডিশন। এসএসডি কন্ডিশনটা কি? সারফেস স্যাচুরেশন কন্ডিশনে যেটা আমরা সেটা দেখবো, আমি বলবো এটা জিনিসটা কি। আর একটা আছে অ্যাপারেন্ট বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি তো বুঝেন আপনারা, স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে একটা ম্যাটেরিয়ালসকে বা কোনো অবজেক্টকে এয়ারে, মানে এয়ারে মানে তাকে নরমাল কন্ডিশনে আমরা যে ওয়েটগুলো নিই এয়ারের মাঝে, ওই এয়ারে যে ওয়েটটা নিব তার ওই কন্ডিশনে রেশিও অফ দা ওয়েট ইন এয়ার, এয়ারে যে ওয়েটটা পাবো সেটা ইন ইউনিট ভলিউম অফ অ্যাগ্রিগেট, তার নির্দিষ্ট পরিমাণ ভলিউমের যে অ্যাগ্রিগেট তার যে ওয়েট নিচ্ছি এয়ারে, এবং তাকে আমি যদি ওয়াটারের মাঝে সাবমার্জ করে, ওয়াটারের মাঝে ফিল করি গ্যাস ফ্রি ডিস্টিল ওয়াটারে, সেই ওয়াটারে ফিল করা ওয়াটারের মাঝে তাকে ডুবানোর পরে তার যে ওয়েট, এই দুই ওয়েটের যে রেশিও, সেটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। আর নরমাল স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বলে থাকি। আর এসএসডি কন্ডিশন, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন, যেটা অর্থাৎ এটি যে প্রথমটা যেটা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি দেখতেছেন, আমি অ্যাগ্রিগেট গুলাকে প্রথমে ওয়েট নিব নরমালি, দেন সেটাকে আমি পানিতে ডুবাই রাখলাম, তারপরে সেখান থেকে তার যে ওয়েট হলো সেটা আমি ওয়াটারের ওয়েট আমার আগে থেকে জানা থাকবে, মনে করেন ওয়াটারের ওয়েট ছিল আমার 3 লিটার বা সামথিং একটা অ্যামাউন্ট, তার মাঝে অ্যাগ্রিগেট মিক্স আপ করলাম, দুই ওয়েট থেকে বাদ দিলে ওয়াটারের মাঝে অ্যাগ্রিগেটের কি পরিমাণ ওয়েট সেটা আমি বের করতে পারবো। এখন এসএসডি কন্ডিশনটা হচ্ছে এটাকে আমি পানিতে ডুবাইলাম, সে তো কিছু পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করবে 24 আওয়ার্স, তাকে আমি এসএসডি কন্ডিশনে বের করার জন্য 24 আওয়ার্স ওয়াটার সাবমার্জ করে রাখতে হয়, ডুবাই রাখতে হয়। তাহলে ওটাতে ওয়াটারের মাঝে তাকে ডুবানোর পর সেখান থেকে তুলে এনে এগুলোকে আমি ড্রাই করবো না, টাওয়েল দিয়ে, যেমন ওর উপরের সারফেসটাকে যদি আমি মুছে দিই তাহলে ওয়াটারটা চলে যাবে, ওটা হাত দিয়ে ধরে ধরে যেরকম একটা টেবিল বা চেয়ার মোছা যাবে না। অর্থাৎ নরমালি টাওয়েলে থাকবে দুই পাশে, দুই প্রান্তে দুইজন ধরবেন টাওয়েল ধরে, সেটাকে উপর নিচ করে আপ ডাউন করে তার টাওয়েলে সেটাকে নাড়াচাড়া দিয়ে দিয়ে ওর যে সারফেসে যে ওয়াটারটা ছিল, সারফেসের ওয়াটারটাকে আমরা মুছে নেব। এই জন্য এটাকে আমরা বলি সারফেস স্যাচুরেশন কন্ডিশন, যেটা সারফেস মানে স্যাচুরেটেড সারফেস ড্রাই, তো সারফেসটা স্যাচুরেটেড থাকবে আবার ড্রাইও থাকবে। এই স্যাচুরেশন জিনিসটা কি? যেমন কোনো একটা অ্যাগ্রিগেট যদি হয় এর মাঝে পোর স্পেস থাকে, মনে করেন এটা আমাদের একটা অ্যাগ্রিগেট, কিছু ভয়েড থাকে এর গায়ে, এখানে মনে করেন এরকম ভয়েড আছে, কিছু ভয়েড আছে ভিতরে পর্যন্ত চলে যায় একবারে, এই ফাঁকা জায়গায় মনে করেন ভয়েড। তো যখন বাল্ক কন্ডিশন থাকবে এর নিজস্ব একটা ময়েশ্চার কন্টেন্ট থাকে, ওইটা দিয়ে যে স্পেসিফিক গ্র্যাভিটি, অর্থাৎ সেখানে কিন্তু আমার ওয়াটারের কিছু ওয়েট আসবে যেটা আগে থেকে এর মাঝে আছে, সেটা হবে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। একটা এসএসডি কন্ডিশন হচ্ছে আমি একে পানিতে ডুবাই রাখবো, এর ভিতরে ওয়াটার যাবে এই পোর স্পেসের ভিতর দিয়ে, সেগুলো আমরা বের করে আনতে পারবো না, কিন্তু এবং এর গায়ে যে পোর স্পেস সেখানে ওয়াটার ইনসার্ট করবে, ওয়াটার এখানে থাকবে,
যেহেতু পানির ভিতরে ডুবা রাখছে তাকে সে সাক করবে, অ্যাবজর্ব করবে ওয়াটারকে। কিছু থাকবে এর গায়ে, সারফেসে লেগে থাকবে, এই গায়ের পানিটাকে সরাই দেবো আমি শুধুমাত্র, সারফেসটাকে ড্রাই করবো, কিন্তু ভিতরে যে পোরিস বিভিন্ন জায়গায় সেখানে সেই ওয়াটারটা থাকবে। আর অ্যাপারেন্ট কি? অ্যাপারেন্ট হচ্ছে ওখানকার সমস্ত ময়শ্চার কন্টেন্টটাকে বের করবে। এই ডায়াগ্রাম দেখলে আপনারা এখানে বুঝতে পারবেন। আমি যখন যেটা দেখলাম সেখানে ডায়াগ্রামটা দেওয়া আছে। অর্থাৎ নরমাল কন্ডিশনে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে নিজস্ব যে ময়শ্চার কন্টেন্ট ওইটুকু দিয়ে হবে। এসএসডি কন্ডিশনে হচ্ছে তাকে আমরা ওর স্পেসগুলো ফিল করব, আর অ্যাপারেন্ট কন্ডিশনে হচ্ছে তার কোথাও কোনো ইম্পারমিয়েবল পোর্শন নেই, শুধুমাত্র ওয়াটার থেকে, বাকি কোথাও কোনো ওয়াটার থাকবে না। এই তিনটাকে আমরা এখন বের করবো কিভাবে? এখন বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হবে A ডিভাইডেড বাই B মাইনাস C। এ হচ্ছে ওভেন ড্রাই ওয়েট, B হচ্ছে এসএসডি ওয়েট, C হচ্ছে ওয়েট ইন ওয়াটার, অর্থাৎ ওয়াটারের মাঝে ডুবানোর পরে কি পরিমাণ ওয়েট সেটা। এর উপরে A থাকবে, নিচে B মাইনাস C। B হচ্ছে এসএসডি ওয়েট আর C হচ্ছে আমার ওয়েট ইন ওয়াটার। এটা হবে আমাদের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। আর এর পরিবর্তে যদি করে B হয়, B ডিভাইড বাই B মাইনাস C, B ডিভাইড বাই B মাইনাস C। এখানে B হচ্ছে এসএসডি ওয়েট আর C হচ্ছে ওয়েট ইন ওয়াটার। তাহলে সেখান থেকে আমরা পাবো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ইন এসএসডি কন্ডিশন। আর থার্ড যেটা পাবো সেটা হচ্ছে A ডিভাইড বাই A মাইনাস C, সেটা হবে অ্যাপারেন্ট, অর্থাৎ সেখানে এসএসডি কন্ডিশন বা ওই সময় যে ওয়াটারটা ছিল সেটা কোনটাই থাকবে না। আর অ্যাবজর্পশন কি? অ্যাবজর্পশন হচ্ছে তার এসএসডি কন্ডিশন মানে হচ্ছে ওখানে তার ওয়াটার আছে, আর এ হচ্ছে ওভেন ড্রাই, সেখানে কোনো ওয়াটার নাই, ডিভাইড বাই A, এটা সে কি পরিমাণ অ্যাবজর্ব করলো ওয়াটার। ময়শ্চার কন্টেন্ট এবং অ্যাবজর্পশন দুইটাই ওয়াটার কন্টেন্ট বের করি আমরা, কিন্তু দুইটার মধ্যে বেসিক পার্থক্য আছে। ময়শ্চার কন্টেন্ট হলো তার ভিতরে নরমাল কন্ডিশনে কি পরিমাণ ওয়াটার আছে সেটা, আর অ্যাবজর্পশন হলো তাকে ওয়াটারের মাঝে আমরা ডুবাই রাখছিলাম সাবমার্জ করে 24 আওয়ার্স, সে কি পরিমাণ ওয়াটারকে শোষণ করলো। তাহলে তার আগে আমাকে কি ওকে ওভেনে রাখতে হবে, ওভেনে রেখে এর ভিতরে যদি কোনো এক্সিস্টিং কন্ডিশনে পানি থাকে সেটাকে বের করে ফেলতে হবে, দেন তাকে পানির ভিতরে ডুবাই যাবে 24 আওয়ার্স, বের করে এনে এসএসডি করতে হবে। এসএসডি দুইভাবে করা যায়, একটা হলো যে টাওয়েলে ধরবেন, এরকম টাওয়েল থাকবে, টাওয়েলে এখানে নিবেন, নিয়ে দুই বন্ধু দুই পাশে ধরবেন, ধরে এটাকে উপর নিচ করে আপনারা ঝোলাবেন। আরেকটা হলো এটাকে কোনো ড্রয়ের সারফেসে রাখবেন, রেখে আপনি বেলচি দিয়ে কিছুক্ষণ পর পরেই এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন, তাহলে আস্তে আস্তে সারফেসের ওয়াটারটা চলে যাবে। প্রসিডিউরটা কি? প্রসিডিউর প্রথমে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টের যে কোনো একটা অ্যামাউন্টের আমাদের অ্যাগ্রিগেট নিতে হবে, নেওয়ার পরে সেই অ্যাগ্রিগেটটাকে ওভেন ড্রাই, অবশ্য ওভেন ড্রাই ওয়েটটা আমরা আগে নিয়ে নেব, আর দেন সেটাকে আমরা 24 আওয়ার্স ওখানে সাবমার্জ করে ডুবাই রাখবো। এরপরে এসএসডি কন্ডিশনের জন্য এসএসডি যে সিস্টেম সে অনুযায়ী করার পর আবার তার ওয়েট নিব, ওই যে মেজারিং সিলিন্ডার সহ, ওখান থেকে সিলিন্ডারের ওয়েট বাদ দিলে আমি অ্যাগ্রিগেটের ওয়েট পেয়ে যাব। এরপর সাবমার্জ ওয়াটারের ওয়েটটা কিভাবে নেব? সাবমার্জ ওয়াটারের ওয়েটটা নেব, এর একটা এক ধরনের চোঙা সিলিন্ডার আছে এরকম, এখানে এরকম চট থাকে, যখন আমি এখানে অ্যাগ্রিগেট দিব এখান থেকে ওয়াটারটা আস্তে আস্তে বের হয়ে যাবে। আমরা জানি বার্নৌলি আর্কিমিডিসের সূত্র অনুসারে কোনো বস্তু পানিতে ডুবালে সে যে পরিমাণ ওয়াটারকে বের করে দেয় সেটা হচ্ছে তার তার আয়তনের মানে ওই অবজেক্টের ভলিউম। তাহলে সেখান থেকে আমরা কি পরিমাণ ওয়াটার অ্যাগ্রিগেট এখানে মিক্স হলো তার যে ভলিউম, এটা আমাদের আলাদা করে বের করতে হবে। ওয়াটারটা কি পরিমাণে ডিসিপেট হচ্ছে সেটাকে মেজার করলে সেখান থেকে আমরা ভলিউমটা পাবো, যদি ভলিউম দরকার হয় আমাদের। এসএসডি কন্ডিশন এখানে করতেছে,
এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই সরাই ইচ্ছা করতে বা টাওয়েলে দিয়ে দুই প্রান্ত ধরে এটাকে সে উপর নিচ করতেছে। এখানে একটা বিষয় দেখেন, আমরা জি পাইলাম কয়টা, জিবি বাল্ক এবং জিএসএস জি অ্যাপারেন্ট, কোনটা বেশি হবে বলেন দেখি আপনারা, কোনটার ভ্যালু বেশি হবে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কোনটার ভ্যালু বেশি হবে কেউ বলতে পারবে? ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থিওরি কোর্স আপনারা করেছেন তাই না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, কোনটার ভ্যালু বেশি হবে কারো কোনো আইডিয়া আছে? থিওরি থেকে বলতে পারবেন কোনটা বেশি হবে? এখানে দেখেন, বা অ্যাপারেন্টটা বেশি হবে এসএসডি থেকে, এসএসডিটা বেশি হবে বাল্ক স্পেসিফিক গ্রাভিটি থেকে। এইরকম যদি আমাদের এক্সপেরিমেন্ট আমরা করে দেখি যে এই রিলেশনশিপটা ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে আমাদের কাজটা ঠিক আছে। ওটা ছিল কোর্স সেগ্রিগেট, আর এটা হচ্ছে ফাইন এগ্রিগেট, স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড অ্যাবজর্পশন। প্রসিডিউর সবই সেম, শুধুমাত্র কোর্স এগ্রিগেটে নিলে এগ্রিগেটটা বেশি নিতে হয়, ফাইন এগ্রিগেটে এগ্রিগেটটা আমরা একটু কম নিই, হাফ কেজি বা 1 কেজি নিয়ে কাজটা কমপ্লিট করে দিই। আমরা শুধু কোর্স এগ্রিগেটটা করব, সির অ্যানালাইসিস। এখানে আমার একটা ল্যাব রিপোর্ট কমপ্লিট করা আছে, সেখানে গেলে আপনারা ডাটা পাবেন, ডাটাগুলো দিয়ে আপনারা ক্যালকুলেশন গুলো কমপ্লিট করতে পারবেন। স্যার, হ্যাঁ আমাদের হচ্ছে যদি আপনি ক্যাম্পাসে ল্যাব নিতে চান, আমাদের ফ্রাইডে এন্ড স্যাটারডে হচ্ছে আমাদের ক্যাম্পাস বন্ধ থাকে। ওই হ্যাঁ ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ফ্রাইডে এন্ড স্যাটারডে এই 2 দিন হচ্ছে আমাদের ল্যাব নিতে পারবেন না ক্যাম্পাসে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা অন্যদিন নিতে হবে, কিন্তু হচ্ছে অন্যদিন নিলে হচ্ছে 4টা পর্যন্ত হচ্ছে ক্যাম্পাস খোলা থাকে। হ্যাঁ 4টা তো ওই থেকে ক্ষেত্রে হচ্ছে 4টা 4টার থেকে ভিতর হচ্ছে 4টা। মোটামুটি হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে মোটামুটি হচ্ছে সবাই তো চাকরি বাকরি করে। সেমিলক গ্রাফ পেপারটা হলো নরমালি আমরা যে গ্রাফ পেপার কাজ করি ওটাকে বলা হয় প্লেন গ্রাফ পেপার, মানে হচ্ছে এর এক্স অ্যাক্সিস বরাবর 1 2 3 4 5 6 10 100 পর্যন্ত আমরা বলি, ওয়াই অ্যাক্সিস বরাবর একই স্কেল, লিনিয়ার স্কেল। বাট লগ স্কেল কি, লগের ভিত্তি কি 10, তাহলে 1, এরপরে 10, এরপরে 100, তারপরের ঘর 100, তারপরের ঘর 1000, এইভাবে 10 10 10 করে বাড়ে। এটা নিজের মন মতো করে নেওয়া যায়, নিজের মন মতো। আমি দেখাচ্ছি গ্রাফটা, দেখি আমার এখানে গ্রাফ পেপারটা আছে কিনা, দেখলে বুঝবে। সেমিলক গ্রাফ অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর নরমাল, ওয়াই অ্যাক্সিস বরাবর নরমাল স্কেল, এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে লগ স্কেল। লগ স্কেলটা কি আমার নিজের মন মতো করে নেওয়া যায়। আমি 10 না ধরে যদি 0.1 ধরেন, প্রথম ঘর 0.1 ধরলে তারপরের ঘর হবে অনলি 1। তাহলে 1 যদি হয়, এর মাঝে অনেকগুলো ঘর থাকবে, সেগুলোকে আপনি ছোট ছোট ভাগ করে করতে পারবেন। আবার প্রথম ঘরটা যদি 0.01 ধরে, তারপরে ঘরটা 0.1, তারপরে ঘরটা 1। এই যে যে 10 10 করে স্কেলের ভেরিয়েশন, সেটা লগ স্কেলে করা যায়, নরমাল গ্রাফ পেপারে এটা করা যায় না।
আমি যদি দেখি এখানে আমার গ্রাফ পেপারটা আছে কিনা, গ্রাফ পেপারের সাথে থাকার কথা থাকলে, হ্যাঁ আছে। এই যে একটা গ্রাফ পেপার দেখতেছেন আপনারা, এটাকে আমরা বলি সেমিলগ গ্রাফ পেপার। সেমিলগ মানে কি? সেমি হচ্ছে অর্ধেক লগ, মানে এক্স অ্যাক্সিস বরাবর লগ স্কেল, বাকিটা হচ্ছে নরমাল স্কেল। দেখেন এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে কিন্তু নরমাল স্কেল আমরা ধরেছি। এই যে এখান থেকে এই পর্যন্ত 20, মানে এখানে 20টাই ঘর আছে, এখানে 10, এখানে 10, 20, 30, 40, 50, 100। কিন্তু এই বরাবর কিন্তু তা না। এই বরাবর দেখেন কিছু ঘরের এখানে প্রশস্ততা বেশি, আবার কিছু ঘরের কম। এই বরাবর কিন্তু সব সেম। এই যে এক এক করে এইটুকু 1, এটা 2, 3, 4, 5, এভাবে সব সেম। কিন্তু এখানে যেখানে এটা হচ্ছে এইদিকে চওড়া অনেক, মানে কম্প্যাক্টেড খুব, এরপর আর একটু ক্লোজলি স্পেস, তারপর আর একটু স্পেস বাড়তে 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 এখানে এসে নরমাল হয়ে গেল। এই পর্যন্ত একটা ঘর। এই ঘরের শুরুতে আমি যদি 0.1 ধরি, তাহলে শেষ হবে 1, দেন এখানে 1 হলে এখানে হবে 10, এইভাবে এটা ধরা যায়। এই মানটা দেখেন এখানে হচ্ছে 0.1, এটা যদি 0.1 হয়, এখানে এখানে সার্কেল থাকে, এই সার্কেলে যদি শুরু হয় 0.1 দিয়ে, তাহলে এই সার্কেলের শেষ হবে কত দিয়ে? 10 দিয়ে। তাহলে এইটুকু 0.1 হলে এইটা হবে 0.2, এটা 0.1, এটা 0.2, এটা 0.3, এটা 0.4, 0.5, 0.6, মানে এই 0.5 এবং 6 এর মাঝে অনেকগুলো ঘর আছে। তাহলে আপনি অনেক বেশি ফ্র্যাকশন ভ্যালু ইনপুট দিতে পারবেন লগ লগে, যেটা নরমালে হবে না। নরমালে আপনি যদি এখান থেকে আমি এটাকে 0 এটাকে 20 ধরি, তাহলে প্রত্যেক ঘরের মান হচ্ছে 2 করে ইউনিফর্ম। এটা 2, 4, 6, 8, 10, 12, 16 হয়ে 12। কিন্তু এখানে তা না, 0.1, 0.2, তাহলে 0.11 এটা, 0.12, 13, 14, 15, 16 এইভাবে মানটা বাড়তেছে। এই পর্যন্ত এসে আবার 2 হয়ে গেল সেটা। এই জন্য এটাকে আমরা বলি সেমিলগ। যদি দুই দিকে থাকে সেটাকে আমরা বলি লগ লগ গ্রাফ, আর একদিকে থাকলে সেটাকে আমরা বলি সেমিলগ গ্রাফ। এই গ্রাফে আমাদের কাজ হবে সিভ অ্যানালাইসিস। সিভ অ্যানালাইসিস খুব নরমাল, নরমাল না মানে ইজি একটা ল্যাব। এখানে স্ট্যান্ডার্ড কিছু সিভ থাকে আমাদের। কোর্স এগ্রিগেটের জন্য হচ্ছে সিভ জিনিসটা কি? চালুনি চিনেন তো আপনারা? চালুনির মতো, যে বাসা বাড়িতে যখন রুটি বানায় চাল ভাঙায়, ওটা চালে না, চালুনি দেখছেন আপনারা? বা কি বলেন আপনাদের এলাকায় কি বলে? আমার বাসা তো মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ এটাকে চালুনি বলে। জি চালনি বলেছে। হ্যাঁ, তো সিভ হচ্ছে ওয়ান কাইন্ড অফ, মানে চালুনির মতো, কিন্তু এটাকে আমরা যদি ইঞ্জিনিয়ারিং টার্ম সিভ বলি। এখানে এরকম স্টিল মেশ বা স্টিলের ওয়্যার বা তার থাকে, এক একটা এক এক রকম থাকে। যার ওপেনিং যতটুকু তাকে তত নাম্বার সিভ বলে। 1 ইঞ্চ ওপেনিং মানে হচ্ছে এই যে ফাঁকা জায়গাটুকু, এটা ওপেনিং হবে 1 ইঞ্চি, সেটাকে আমরা বলি এটাকে আমরা বলি 1 ইঞ্চি সিভ। তারপরটা হচ্ছে 0.75 ইঞ্চি মানে 3.4, এরপরটা হচ্ছে 0.5 ইঞ্চি, তারপরে 0.25, তারপরে 4.75 মিলিমিটার, 4 নম্বর। অর্থাৎ কোর্স এগ্রিগেট হচ্ছে যেটা 1 নাম্বার সিপ দিয়ে পাস করবে এবং 4 নাম্বার সিপে রিটেন করবে, আটকে যাবে, 4 নাম্বার সিপ দিয়ে পাস করবে না। আর 4 নাম্বার সিপ, এই সিপের নাম্বারগুলো মনে রাখবেন: 1, 3/4, 1/2, 3/8, এবং হচ্ছে 3/4, 3/6, 3/6 তো 1/2, 3/8 এবং 3/12, যেটা সেটাকে আমরা বলবো 4 নাম্বার সিপ। এই পর্যন্ত এরপর থেকে নাম্বার শুরু হয়। 4 নাম্বারের পরে যদি আমরা কোর্স এগ্রিগেট করি স্যান্ড দিয়ে বা সিমেন্টের, সরি স্যান্ডের যদি আমরা সিপ অ্যানালাইসিস করি, তাহলে সিপ নাম্বারগুলো হবে 4, এরপরে 8, 16, 30, 50, 100। এর বাইরে কোনো সিপ দেব না, এখানে যে নাম্বার আছে সেই নাম্বারে থাকতে হবে। এর বাইরে যদি অন্য কোনো সিপ থাকে, তাহলে মনে করেন এর বাইরে একটা থেকে 40 নাম্বার, তাহলে 40 নাম্বারটা যোগ হবে 50 নাম্বারে গিয়ে, 40 নাম্বার কাউন্টে আসবে না, সেটা 50 এর সাথে যোগ হবে। অর্থাৎ সিপ অ্যানালাইসিসের জন্য স্ট্যান্ডার্ড সিপ আছে, এর বাইরে সিপ ইউজ করলে সেটা কাউন্ট হবে
স্ট্যান্ডার্ড সিবে অন্য কোনো একটা নাম্বার দিব। সিব অ্যানালাইসিসের কাজটা কি আমাদের? আমরা 500 গ্রামের মতো অ্যাগ্রিগেট নিব, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট যেটা নিই, মনে করেন সিলেট স্যান্ড। আমাদের কাজটা হবে 500 গ্রাম যেটা নিব 4 নাম্বার সিবির ভিতরে রাখবো, রেখে সেটা ঢাকনা আছে লাগাই দিয়ে ওটাকে সুন্দর করে চালনি দিব। এটাকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে হাত দিয়ে মেকানিক্যালি মানে ম্যানুয়ালি ভাইব্রেট দেওয়া যায়, আর একটা হচ্ছে মেকানিক্যালি ভাইব্রেট দেওয়া যায়। মেকানিক্যালি ভাইব্রেট কেমন? এরকম একটা রড থাকে, এখানে প্রত্যেকটা সিপ লাগানো থাকে, এরপরে এখানে মোটরটা অন করে দেওয়া হয়, এটা আস্তে আস্তে দুলতে থাকে, দুলতে দুলতে সিপ অ্যানালাইসিসটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখানে আমরা যেটা করবো সেটা হলো দুটা তিনটা করে একসাথে নিব। প্রথমে 4 নাম্বার সিপ দিব, তারপরে সিপ নাম্বারটা হবে এটা যদি সিপ 4 নাম্বার, তারপরে 8 নাম্বার, তারপরে 16 নাম্বার দিয়ে এখানে অ্যাগ্রিগেটটা 4 নাম্বারে অ্যাগ্রিগেট ছেড়ে দিব, দিয়ে আমি এটাকে ভালো করে ঝাঁকাবো। ঝাঁকানোর পর যখন দেখবো হ্যাঁ যা পাস করার 4 নাম্বারে পাস করে গেছে, তাহলে 4 নাম্বারে আমাদের নিতে হবে ওয়েট রিটেন, যেটা পাস করে গেল 4 নাম্বার থেকে যেটা 8 নাম্বারে চলে আসলো, 4 নাম্বারে কিছু থেকে যাবে, সেই ওয়েট রিটেন যেটা সেটার ওজন নিতে হবে আমাদের। যেমন 4 নাম্বারে কোনো রিটেন করেনি, থাকেনি কোনো কিছু, এবার 8 নাম্বার, তো 4 নাম্বার সরাই ফেলবো, এবার 8 থাকবে, তারপরে 16 থাকবে, তারপরে 30 থাকবে। তখন আমি দেখবো যে 8 এ কতটুকু রিটেন করবো, এভাবে 8 16 30 50 100 টোটাল কতটুকুতে কোন সিবে কতটুকু রিটেন করলো, ওই অ্যামাউন্ট গুলো আমি ব্যালেন্স দিয়ে মেপে মেপে এখানে তুলে রাখবো, তাহলে আমি পাবো ওয়েট রিটেন। তারপরে কিউমুলেটিভ করব। কিউমুলেটিভ মানে হচ্ছে প্রথমটা শূন্য হলে শূন্যর সাথে এটা যোগ হবে 41.9, এই 41.9 সাথে যোগ হবে পরেরটা 109.5, এটাকে আমরা বলি কিউমুলেটিভ, অর্থাৎ একটাই তার পরেরটায় যোগ করে তার আমরা একসাথে বসাবো। অর্থাৎ 8 নাম্বার সিপে কিউমুলেটিভ ওয়েট রিটেন মানে তার আগে যতগুলো সিপ ছিল সবগুলোতে কি পরিমাণ রিটেন সবগুলো বসে থাকতো। 4 এবং 8 সহ 16 তো হচ্ছে 4 8 16 এইটা 30 এ গেলে 4 8 16 30 এই পর্যন্ত কতটুকু রিটেন, অর্থাৎ এই 16 এর সাথে 30 এর রিটেন যোগ করলে কিউমুলেটিভ 30, এবার প্রত্যেকটা কিউমুলেটিভ করব। এবারে পার্সেন্টেজ করব, পার্সেন্টেজ কতটুকুর মধ্যে টোটাল কি পরিমাণ অ্যামাউন্ট নিয়েছিলাম আমি সেটা, যদি 500 হয় 500, 200 হলে 200, কতটুকু নিয়েছিলাম আমি তার সাথে পার্সেন্টেজ করবো। পার্সেন্টেজ ওই উইকেট নিমের মতো, যে 500 তে রিটার্ন করছে 41.9, একই কত 100 তে কত পার্সেন্টেজ করবো। তাহলে এখান থেকে আমরা বের করব এফএম, ফাইননেস মডুলাস। ফাইননেস মডুলাসের সংজ্ঞা হলো এই যে স্ট্যান্ডার্ড যে সিপ, সেই সিপ স্ট্যান্ডার্ড যে আমরা সিপ ইউজ করতেছি, ওই সিপে যে পরিমাণ পার্সেন্ট রিটেন করবে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন, ওই পার্সেন্ট রিটেনকে যোগ করে 100 দ্বারা ভাগ করলে যা হবে সেটা হচ্ছে সিপ, মানে এফএম ফাইননেস মডুলাস। এগুলো যোগ করলে 273.7, 100 দ্বারা ভাগ করলে 2.737, তার মানে 74। এখন কোন স্যান্ডের ভ্যালু যদি 2.2 থেকে 2.30 বা 40 রেঞ্জের ভিতরে হয়, এটাকে আমরা বলি ফাইন স্যান্ড। 2.4 থেকে 2.6 বা 2.9 এর ভিতরে হয় সেটাকে আমরা বলি কোর্স স্যান্ড। আর 2.6 বা 2.9 থেকে 3.2 এর ভিতরে যদি হয় সেটাকে আমরা বলি এটা হচ্ছে ফাইন মিডিয়াম স্যান্ড, আর এটা হচ্ছে কোর্স স্যান্ড, মোটা দানার বালু বলেন অনেক সময়। নরমালি সিলেট স্যান্ডের এফএমটা 3 এর কাছাকাছি হয়, সিলেট স্যান্ড ইউজ করা হয় নরমালি ফিল্ডগুলোতে। আর যেগুলো কুষ্টিয়া স্যান্ড ওটার ফাইননেস মডুলাস কম হয়, ওটা খুব ফাইন হয় একটু বেশি। এই এফএম এর আমাদের কাজটা হলো এটা দিয়ে তখন পার্সেন্ট ফাইনার দিয়ে আমি গ্রাফ প্লট করব, ওই গ্রাফ থেকে আমি সিদ্ধান্তে আসবো যে আমার এই স্যান্ডটা কতটুকু ইউজ করা সুইটেবল হবে আমার এই কনক্রিট মিক্সচারের ক্ষেত্রে। সেটা কিভাবে? গ্রেডেশন কার্ভ দিয়ে। গ্রেডেশন কার্ভ দুই ধরনের হয়, এটা হচ্ছে পোরলি গ্রেডেড, আর হচ্ছে ওয়েল গ্রেডেড। পোরলি গ্রেডেড দুই ধরনের হয়, অর্থাৎ কার্ভটা যদি এরকম স্মুথ হয় এটাকে আমরা বলি ওয়েল গ্রেডেড কার্ভ, সব ধরনের ম্যাটেরিয়াল সেখানে আছে, এটা আমরা প্রিফার করি, এটাকে আমরা ইউজ করবো সবসময়। যদি এরকম হয় তাহলে বুঝবো আমাদের ম্যাটেরিয়ালসটা গ্রেডেশন ঠিক আছে। গ্রেডেশন মানে হচ্ছে কনক্রিটের মাঝে যে ভয়েড স্পেস থাকে ফাইন কোর্স অ্যাগ্রিগেটের, সেটা ফিল করে ফাইন অ্যাগ্রিগেট। ফাইন অ্যাগ্রিগেটের মধ্যে যে ভয়েড থাকে সেটা ফিল করে সিমেন্ট।
সিমেন্টের মাঝে যে ভয়েড থাকে সেটা ফিল করে ওয়াটার। তাহলে এই ভয়েড গুলো যদি সবগুলো ফিল হয় তাহলে আমার কনক্রিটের ডেনসিটি ভালো হয়, সেটাই আমরা বলি গুড কোয়ালিটি কনক্রিট। এই গুড কোয়ালিটি মেনটেন করার জন্য ভয়েড গুলো ফিল করতে হবে, আর ভয়েড গুলো ফিল করতে হলে সব সাইজে ম্যাটেরিয়ালস দরকার। আমরা যদি মনে করি স্যার সব বড় বড় দিয়ে দিব, বড় বড় দিলেই বুঝি আমার কনক্রিট ভালো হবে না, বড় বড় দিলে কনক্রিট ভালো হবে না। সব যদি বড় বড় একই সাইজের দেন তখন ওখানে অনেক ভয়েড থেকে যাবে, স্ট্যান্ড ভালো হবে না। আপনারা এটা মনে করেন না? আপনারা কি মনে করেন যে সব বড় বড় দিলেই ভালো হবে? আপনার কি আইডিয়া, কি মনে হয় যে স্যার বড় বড় পাথর দিলে তো শক্তিশালী বেশি হবে কনক্রিট? আসলে কি তাই হবে? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি স্যার। আমি কোশ্চেন করেছি, বুঝতে পারছেন আপনারা? জি স্যার। বলেন যে কোনটা ভালো হবে? ফাইনাইট সবগুলোকে এক সাইজে দিলে ভালো হবে না সবগুলো মিক্স করে দিলে ভালো হবে? স্যার সেটা তো ডিপ মিক্স করে দিলে ভালো হবে স্যার। আচ্ছা, এটার কারণ কি জানেন? স্যার কারণ হলো স্যার আমরা যদি এক ধরনের জিনিস ব্যবহার করি তাহলে দেখা যাবে সেখানে স্যার ভয়েড থেকে যাবে, অর্থাৎ কোনো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু স্যার যদি আমরা সংমিশ্রণ করে দেই তাহলে এটার ভয়েড থাকার সম্ভাবনা খুব কম থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। কারণ আপনারা নিজেরা খেয়াল করতে পারে অনেকগুলো মার্বেল একই সাইজে নিয়ে পাশাপাশি সাজাবেন, এই একটা মার্বেল এই একটা মার্বেল দিয়ে সাজানো এরকম, এবং এদের মাঝে ফাঁকা থেকে যায়। এই ফাঁকাটা ফিল করার জন্য ছোট ছোট জিনিসগুলো দরকার। তাহলে এই জন্য আমরা গ্রেডেশনটা করছি, সব সাইজেরই একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে। আর একটা আছে গ্যাপ, মানে ফোর গ্রেডের একটা আছে গ্যাপ গ্রেড। গ্যাপ গ্রেড মানে এরকম হয় কাঠটা এরকম, মানে এই সাইজের ম্যাটেরিয়ালস গুলো নাই, এখানে গ্যাপ গ্যাপ চলে গেছে। আর একটা আছে ইউনিফর্ম গ্রেড। ইউনিফর্ম গ্রেড কেমন হয় কাপটা দেখাচ্ছি আপনাদেরকে, এরকম ইউনিফর্ম হবে, মানে সব এক সাইজের। আমরা সবচেয়ে দিব হচ্ছে এরকম, মানে ওয়েল গ্রেডেড, সব ধরনের বড় আছে ছোট আছে মাঝারি আছে ক্ষুদ্র আছে মিনি আছে মাইক্রো আছে, সব লেভেল থাকবে সেরকম। এইটাই মেইন উদ্দেশ্য আমাদের এফএম বের করা এবং গ্রেডেশন কার্ভটা করা, সিভ অ্যানালাইসিস এর কাজ। সিভ অ্যানালাইসিস থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে। আমরা এখানে যে কার্ভটা দেখতে পাচ্ছি দেখেন এই পর্যন্ত আসছে, এসে হঠাৎ করে নিচে নেমে গেছে, এই পর্যন্ত আবার এসে গ্যাপ গ্রেডেড, তাহলে এটা ওয়েল গ্রেডেড না। তার মানে এরকম হলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব না।